এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি একটি প্রিভিয়াস ইয়ারে যে সায়েন্সের কোশ্চেন রয়েছে তার মধ্যে বাছাই করে কিছু আমি সায়েন্সের মধ্যে রেখেছি, কারণ সায়েন্স একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা করবে আসন্ন রেলওয়ে পরীক্ষাগুলির জন্য। গ্রুপ ডি পরীক্ষাও আসছে, সেই হেতু আমি সায়েন্সের একটা ক্লাস নিয়েছি, এমসিকিউ রিলেটেড ক্লাস। এরকম একাধিক ক্লাস করানো হয়েছে এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো আমরা দিয়েছি বিভিন্ন ক্লাসের মাধ্যমে। প্লেলিস্টে আপলোড করা রয়েছে, যাদের প্রয়োজন তারা সেগুলো দেখতে পাবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকের ক্লাস দেখো কি রয়েছে। প্রথম কোশ্চেন, একটি শব্দের মাত্রা তার কিসের উপর নির্ভর করে? একটি শব্দের মাত্রা নির্ভর করে তার কম্পাঙ্কের উপর। কম্পাঙ্কের একক হলো হার্টজ, যাকে আমরা এইচজেড অক্ষর দিয়ে লিখি এইভাবে। কম্পাঙ্কের মধ্যে হার্টজ এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের লেন্থ, তাহলে এর একক নিশ্চয়ই মিটার সেন্টিমিটার হবে। মিটার সেন্টিমিটার মানে মিটার কমা সেন্টিমিটার, মিটার সেন্টিমিটার না, মিটার কমা সেন্টিমিটার। এসআইতে মিটার, সিএস সেন্টিমিটার। তাহলে কম্পাঙ্কের একক হার্টজ হলো। তাহলে কম্পাঙ্ক রিলেটেড কিছু প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করে, যেমন অডিওল সাউন্ড, এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে। এইউডিআই অডিবল সাউন্ড। তাহলে অডিবল সাউন্ড বলতে আমরা কি বুঝি? অডিবল সাউন্ড বুঝি কোন সাউন্ডের যখন কম্পাঙ্কটা 20 হার্জ থেকে 20 হার্জের মধ্যে হয় তখন সেটাকে বলা হয় অডিবল সাউন্ড। এর মধ্যে আমরা যেটা শুনতে পারি এই কম্পাঙ্কের মধ্যে হলে আমরা সাউন্ডটাকে শুনতে পাবো, এই জন্য এই সাউন্ডটাকে বলা হয় অডিবল সাউন্ড। আবার থাকে সাউন্ডের আল্ট্রাসোনিক সাউন্ড। আল্ট্রাসোনিক সাউন্ড, সোনিক সাউন্ড, শব্দোত্তর তরঙ্গ। এটা 20 হার্জের বেশি হবে কম্পাঙ্ক, যখন 20 হার্জের বেশি তাকে বলা হবে কি? আল্ট্রাসোনিক সাউন্ড। তাহলে বোঝা গেল। আরেকটা আছে ইনফ্রাসোনিক সাউন্ড। ইনফ্রাসোনিক, এটা 20 হার্জের কম হবে, কম, সেটা হলো ইনফ্রাসোনিক সাউন্ড। আল্ট্রাসোনিক সাউন্ডের সাহায্যে বাদুড়রা সাধারণত কি এই সাউন্ডটা অনুধাবন করতে পারে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব মৌল কোনটি? হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3। হাইড্রোজেনও গ্যাস, হিলিয়ামও গ্যাস। হিলিয়াম হলো নিষ্ক্রিয় গ্যাস, লিথিয়াম হবে, তাই এটা সঠিক উত্তর। লিথিয়াম হলো প্রথম মৌল, ধাতব মৌল। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 3। আমরা জানি প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকবে এবং শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে। তার জন্য এই লিথিয়াম পর্যায় সারণীতে একটা যে দুটো পর্যায়ে থাকে, অবস্থান করে। দুটো পর্যায়ে 2 নম্বর পর্যায়ে থাকে এবং 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে। 1 নং শ্রেণীতে। এটাও জিজ্ঞেস করতে পারে লিথিয়াম পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে? 2 নম্বর পর্যায়ে এবং 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে। সোডিয়াম হলো একটা ধাতু। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। সোডিয়াম এমন একটা ধাতু, পটাশিয়াম ধাতু, এদেরকে নাইফ দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টোন এগুলো সব কি? নিষ্ক্রিয় গ্যাস। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, কারণ হাইড্রোজেনের অবস্থান নিয়ে কি বিতর্কিত রয়েছে। নেক্সট কোশ্চেন, একটি গ্লাস টাম্বেলের জলে রাখা একটি লেবু পাশ থেকে একলে তার আসল আকার চেয়ে বড় বলে মনে হয় কেন? মানে কি, একটা গ্লাসের জলে আমরা লেবুর টুকরা, লেবুটা ডুবিয়ে দিলে এটাকে বড় বলে দেখতে মনে হয় কেন? এটা কারণ হলো আলোর প্রতিসরণজনিত ঘটনা। আলোর প্রতিসরণজনিত ঘটনার ব্যাপারটা কি? আলোর প্রতিসরণ ঘটনা দুটো মাধ্যমের প্রয়োজন হবে। ধরটা পিকচারের সাহায্যে বুঝিয়ে দিই। এটা হলো আমাদের ঘন মাধ্যম, এই পোর্শনটা, এটা ঘন, আর উপরটা লঘু। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তখন আলো যাওয়ার কথা তো এইদিকে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তখন কি আলোক রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসবে। এই যে এই ঘটনা, একেই বলা হয় আলোর প্রতিসরণ। এই প্রতিসরণের জন্যই আমরা সাধারণ লেবুর আকারের চেয়ে একটু বড় দেখি জলের মধ্যে কোনো রাখলে পরে। অন্য জিনিস রাখলেও সেটা বড় দেখা যাবে, কারণ আলোর প্রতিসরণজনিত ঘটনা। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোথায় লক্ষ্য করা যায়? মরীচিকা যে বিভ্রম, সেটা হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনজনিত ঘটনা, মরীচিকা। অপটিক্যাল ফাইবারে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কনসেপ্ট ইউজ করা হয়। অপটিক্যাল ফাইবার। এছাড়াও ডায়মন্ডকে এমন ভাবে কাটা হয় যার ফলে কি সেখানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আশা করি এতটুকু বোঝা গেল অভ্যন্তরীণ কোথায় ব্যবহার করা হয়। আলোর বিচ্ছুরণের জন্য রেইনবো সৃষ্টি হয়। রেইনবো, রামধনু।
নেক্সট কোশ্চেন, কোন বস্তুর অবস্থান বিন্যাস দ্বারা ধারণকৃত শক্তিকে কি বলা হয়? কোন বস্তু অবস্থানের জন্য যে শক্তি যাকে বলা হয় স্থিতিশক্তি। এই স্থিতিশক্তির উদাহরণ কি? একটা এখানে মনে করা বাঁধ রয়েছে, এই পাশে জল, এইখানে যে কাজটা করছে জলের জন্য, জল থেকে সঞ্চয় হয়ে আছে, এই স্থির অবস্থার জন্য যে শক্তিটা লাভ করে সেটাকে বলা হয় স্থিতিশক্তি। এই কোশ্চেনটা এখানে বলা রয়েছে, কোন বস্তুর অবস্থান বা বিন্যাস, এই অবস্থান জলের একটা অবস্থান এখানে রয়েছে, এখানে স্থিতিশক্তি কাজ করে। স্থিতিশক্তির ফর্মুলা হলো mgh, এটা হলো স্থিতিশক্তি বের করার ফর্মুলা। আর গতিশক্তি বের করার ফর্মুলা হলো হাফ mv², এটা হলো গতিশক্তি। কোন বস্তু স্থির অবস্থার জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় স্থিতিশক্তি, আর কোন বস্তুর গতিশীল যে অবস্থার জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতিশক্তি, হাফ mv²। বল করলা, বলের উইকেটকে উঠে গেল, বলের গতির জন্য উইকেট সরে গেল, এটাই হলো কি গতিশক্তির উদাহরণ। এছাড়াও স্থিতিশক্তি রিলেটেড অনেক উদাহরণ থাকে, যেমন আমরা বাঁধের একটা উদাহরণ দিলাম, এরকম তীর ধনুক রিলেটেড উদাহরণ আমরা দিতে পারি। ধনুকের এটা হলো তার, যখন ধনুকটা লাগা হয় তখন কি তারটাকে কি করা হয়, বাঁকানো হয়, টানা হয় একদিকে। এই যে টানার ফলে কি এই তীরটাকে দূরে ছড়ে যায়। এখানে আসলে দুই ধরনের শক্তি কাজ করে, যেমন টানা হলো স্থিতিশক্তি সঞ্চিত হলো, আর স্থিতিশক্তি সঞ্চিত সেই শক্তিরই কনভার্সেশন হলো গতিশক্তিতে। এই যে এখানে যে ঘটনা ঘটলো এটা স্থিতিশক্তি এবং গতিশক্তি দু ধরনেরই রয়েছে, তারটা টানলাম স্থিতিশক্তি সঞ্চিত, এখানে স্থিতিশক্তির ঘটনা। তারপরে জল জমে থাকে, জলের বাঁধ সৃষ্টি করা, বাঁধ দেওয়া, এখানে কি যে শক্তি থাকে সেটা হলো কি স্থিতিশক্তির ঘটনা। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, যানবাহনে ড্যাশ পরিমাপ করতে ওডোমিটার যন্ত্রটি ব্যবহার করে। ওডোমিটার যন্ত্র ডি ফর ডিস্টেন্স, দূরত্ব পরিমাপ করতে। অপশন ডি হবে এর কারেক্ট উত্তর। তাহলে ওডোমিটার তো দূরত্ব মাপতে ব্যবহার করা হয়, তাহলে স্পিডোমিটার কি কাজে মাপা হয়? স্পিডোমিটার স্পিড মাপতে, গতি, দূরত্ব, স্পিড, স্পিডোমিটার। স্পিডোমিটার, স্পিডোমিটার যন্ত্র মাপা ব্যবহার করা হয় স্পিড পরিমাপ করতে। রক্তের কোন উপাদানে খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহন করে? এর সঠিক উত্তর অপশন সি, প্লাজমা। রক্তের মধ্যে প্লাজমা থাকে, প্লাজমা খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন বর্জ্যপদার্থ যে রয়েছে আমাদের দেহে সেগুলি পরিবহন করতে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। এখানে রয়েছে ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, রক্ত প্লেটেট যাকে আমরা বলি অনুচক্রিকা, অনুচক্রিকা, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, এগুলি রক্তকণিকার ভাগ। তাহলে এই ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসি মানে এটা রোগ জীবাণু আক্রমণ থেকে আমাদের রক্ষা করে, রোগ জীবাণু যদি প্রবেশ করে তার বিরুদ্ধে লড়াই করে, রোগ জীবাণু প্রতিরোধ করে। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, জমাট। লোহিত রক্তকণিকা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, নিয়ে যেতে সাহায্য করে, অক্সিজেন রক্তের মধ্যে মেশানোর কাজটা করে হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থি মজ্জা থেকে, অস্থি মজ্জা, এটা জিজ্ঞেস করে পরীক্ষায়। লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়? উৎপন্ন, লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থি মজ্জা থেকে। তাহলে ধ্বংস হয় কোথায়? ডেস্ট্রয়, প্লিহা। তাহলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় প্লিহাতে। এই জন্য প্লিহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরখানা, লোহিত রক্তকণিকার কবরখানা, কণিকার কবরখানা। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসে শব্দের গতিবেগ কত? 331 মিটার পার সেকেন্ড হবে, বা মিটার সেকেন্ড ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় সলিডে, কঠিন মাধ্যমে, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে। এর সঙ্গে মনে রাখবো আর্দ্র বায়ুতে মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে শব্দের গতিবেগ বেশি তুলনায় শুষ্ক বায়ুর তুলনায়। ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের ব্যস্ত সম্পর্ক। শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল এককে। নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, এই উদ্ভিদের আঁশযুক্ত শিকড় রয়েছে, এটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আঁশযুক্ত শিকড় মানে কি? এটা আসলে গুচ্ছমূলের কথা বলা হয়েছে, গুচ্ছমূল। তাহলে গুচ্ছমূল কার দেখতে পাওয়া যায়? দেখবে ধান, একবিঘা যেগুলো বীজ জাতীয় উদ্ভিদ, ধান, গম প্রভৃতি, এদের শেকড়টা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা এরকম এক ঝিঝিরি এক ধরনের দেখতে পাওয়া যায়, গুচ্ছ আকারে থাকে, এই জন্য গুচ্ছমূল দেখতে পাওয়া যায় এদের।
এই সমস্ত উদ্ভিদে আঁশযুক্ত শিকড় রয়েছে। তাহলে আঁশযুক্ত শিকড় রয়েছে, গুচ্ছমূল দেখতে পাওয়া যায় কি, এদের বিরুৎ জাতীয় উদ্ভিদের মেনলি, বিরুৎ বা একবীজপত্রী উদ্ভিদ, বিরুৎ এবং একবীজপত্রী উদ্ভিদের গুচ্ছমূল দেখতে পাওয়া যায়। আর সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল। বোঝা গেল আম, জাম, কাঁঠাল এগুলি দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদে কোনো আঁশযুক্ত শিকড় দেওয়া যায় না, এর প্রধান মূল দেখতে পাওয়া যায়। এর জন্য কি সঠিক উত্তর হবে, এই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর অপশন পি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিজ্ঞানী পদার্থের পঞ্চম অবস্থার কিছু গণনা করেছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, সত্যনাথ বসু। আর সিবি রমন, তাকে বলে বোস আইনস্টাইন যে তত্ত্ব রয়েছে, বোস আইনস্টাইন কনডেনসেশন, সেটা কি তিনি দিয়েছিলেন। এটাই হলো পদার্থের পঞ্চম অবস্থা বলে কি আখ্যায়িত করা হয়, বোস আইনস্টাইন কনডেনসেশন। সিবি রমন প্রথম ভারতীয় বিজ্ঞানী, বিজ্ঞানের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন। সিবি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। তিনি আবিষ্কার করেছিলেন রমন এফেক্ট। যাকে বলা হয়, অন্যথায় এটা এক ধরনের স্ক্যাটারিং অফ লাইট, লাইটের যে স্ক্যাটারিং প্রপার্টি রয়েছে সেই রিলেটেড, স্ক্যাটারিং অফ লাইট। বিক্রম সারাভাই ভারতীয় স্পেসের সঙ্গে যুক্ত, তিনি একজন স্পেস সায়েন্টিস্ট ছিলেন। তিনি বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার রয়েছে কেরলে। হোমিও ভাবা নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তিনি, নিউক্লিয়ার বিজ্ঞানী। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তিনি স্থাপন করেছিলেন, BARC, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার 1954 সনে। এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে। নেক্সট কোশ্চেন, সীসা নাইট্রেট প্রবলভাবে উত্তপ্ত হলে উৎপন্ন লালচে বাদামি বর্ণের যে গ্যাসের নাম কি? সীসা নাইট্রেট মানে লেড নাইট্রেটের কথা বলা হচ্ছে, PbNO3 তার হোল 2। একে যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইট্রোজেন ডাই গ্যাস উৎপন্ন হয়। নাইট্রোজেন ডাই অক্সাইডের গ্যাস হলো বাদামি বর্ণের, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব মৌল কি কি? প্রথম ধাতব মৌল লিথিয়াম। সোডিয়াম ধাতব মৌল, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 10 11। সোডিয়ামকে মনে রাখবে, এখানে প্রশ্ন আছে, সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়, কেরোসিন তেলে ডোবানো হয়, কেরোসিন তেলে ডোবানো হয় সোডিয়ামকে। কারণ সোডিয়াম তীব্র রিঅ্যাক্টিভ, বাতাসের যখন জলীয় বাষ্প হবে ওর সঙ্গে বিক্রিয়া করবে, আগুন ধরাতে বিস্ফোরক তৈরি করতে পারে, এই জন্য সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। হাইড্রোজেন এক ধরনের গ্যাস, হাইড্রোজেন দুষ্টমূলক, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্যাপ্টন এগুলি নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট কোশ্চেন, মৌল ABC, তিনটা মৌল নাম দেওয়া রয়েছে, নাম ABC ডোবারাইনের তৈ হিসাবে কাজ করে। এর পারমাণবিক ভর 40, C এর 137 হলে B এর পারমাণবিক ভর কত? এটা আসলে ডোবারাইনের তৈ সূত্র যে পর্যায় সারণী রিলেটেড রয়েছে তার যে মতবাদ, সেই মতবাদ থেকেই কোশ্চেন জিজ্ঞেস করেছে। তাহলে এর পারমাণবিক ভর 40 আর B মাঝখানে থাকবে, আর C এর 137। ডোবারাইন বলেছেন তিনটা করে তিনি একটা গ্রুপ করেছিলেন, এটাকে বলা হয় তৈ বা ট্রাইড। তিনি বলেছিলেন যে প্রথম দুটির পারমাণবিক, প্রথম আর শেষের পারমাণবিক ভরের গড় হবে মাঝখানেরটা। তার মানে আমাদের 40 A আর C এর পারমাণবিক ভরের গড় করলে যেটা বেরোবে সেটাই হবে B এর পারমাণবিক ভর। এটাই হলো এই ধরনের ফর্মুলা দিয়েছেন ডোবারাইন। তাহলে 40 প্লাস 137 তাকে 2 দিয়ে ভাগ করতে হবে আমাদের, এটাই তো এভারেজ। প্রথমটা শেষেরটার এভারেজ যোগ করে প্রথম আর শেষের এভারেজ করে যেটা হবে সেটা হবে মাঝখানেরটা। তাহলে 7 গেল, আর 4 3 7 1, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 8 দোকানে 16, 1 17, 8 দোকানে 16 মানে 88 পয়েন্ট সামথিং। তাহলে 88 সামথিং রয়েছে অপশন সি তে, হবে আমাদের সঠিক উত্তর 88। নেক্সট কোশ্চেন,
কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় রয়েছে, ধ্রুবক বলের ক্রিয়ার ফলে বস্তুটি 5 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে, বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? তাহলে কার্য ওখানে বের করতে হবে। তাহলে 4 কেজি হাফ 4 কেজি বল ক্রিয়ার ফলে 5 মিটার দ্রুতি লাভ করে, মানে বেগ একদম, তাহলে হাফ এম ভি স্কোয়ার, 5 5 25, 2 দোকানে 4, 25 দোকানে 50। গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। নেক্সট কোশ্চেন, আপনি যদি একটি দর্পণের দিকে তাকান, দেখতে পান যে প্রতিফলিত প্রতিবিম্বটি আপনার প্রতিচ্ছবি থেকে আপনার থেকে ছোট হলো, তাহলে দর্পণটি কি? এই দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। উত্তল দর্পণে বস্তুর আকারের চেয়ে ছোট দেখা যায়। এর জন্য উত্তল দর্পণের ব্যবহার করা হয় গাড়ির ভিউ মিররে। গাড়ির যে ভিউ মিরর থাকে সেখানে ব্যবহার করা হয় এই উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ বড় করতে হবে, তার মানে উল্টোটা। তাহলে অবতল দর্পণ দন্ত চিকিৎসকরা ব্যবহার করে, দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট লিখে দিই, ডক্টর অপটিক যাকে বলা ডেন্টিস্ট, তারা ব্যবহার করে। গাড়ির হেডলাইটের মধ্যে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, খাবারের দুর্গন্ধে রেনসিডিটি প্রধান কারণ হলো চর্বি ও তেলের কোন বিক্রিয়া? এটা হবে জারণ প্রক্রিয়া। খাবার যে এবং খাবারকে প্যাকেজ করে রাখা হয়, খাবারের ভিতরে চর্বি ও তেল জাতীয় খাবার রাখা হয় কোনো প্যাকেটের ভেতরে দেওয়া হয়, তারপর সেটাকে মুখটা বন্ধ করে সিল করে দেওয়া হয়। কিন্তু তেলের কোনো বিক্রিয়া ঘটে, যদি কোনো এখানে লিকেজ টাইপের সৃষ্টি হয়, লিকেজ হলে কি হবে? অক্সিজেনের মধ্যে প্রবেশ করবে, আর অক্সিজেন তেল জাতীয় খাবারের সঙ্গে বিক্রিয়া করবে, মানে তো জারণ সৃষ্টি করবে, অক্সিজেন বিক্রিয়া করলো জারণ হবে। এই জন্য অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এর জন্য কি করা হয়, আমাদের বিভিন্ন প্যাকেজিং যে খাবার রয়েছে সেই খাবারের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসকে ভেতরে প্রবেশ করে, খাবারটা যাতে বেশি দিন টেকসই হয়। কারণ কি, নাইট্রোজেন গ্যাস অক্সিজেনকে ডিসপ্লেস করবে, আর অক্সিজেনকে যদি ডিসপ্লেস করে দেয় তাহলে ভেতরে নাইট্রোজেন গ্যাস হবে, আর খাবারটা যেন অক্সিজেন না থাকলে খাবারটা বেশি দিন ভালো থাকবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্রমবর্ধমান ভ্রূণের জন্য পুষ্টিকর কলা হিসেবে কাজ করে? এর সঠিক উত্তর অপশন সি, শস্য। এটাই উদ্ভিদের কি খাদ্য বা ভ্রূণের খাদ্য হিসাবে এখানে সজ্জিত থাকে। ডিম্বক এবং ডিম্বাশয়, এখান থেকে মনে রাখতে হবে ডিম্বাশয় যে রয়েছে, ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। ফুলের কোন অংশে ফলে পরিণত হয়? অ্যান্সার হবে ডিম্বাশয়। আর বীজে পরিণত হয় এই ডিম্বক অংশটা। কুড়ি সেমি বক্রতলের ব্যাসার্ধের একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য বের করার একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো এফ ইকুয়াল টু আর বাই 2। বক্রতা ব্যাসার্ধের মান 20, তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হবে, 10 হবে আমাদের সঠিক উত্তর, 10 সেন্টিমিটার, অপশন ডি। নেক্সট কোশ্চেন, 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান 22 কেজি ভরে কোন বস্তুতে কি পরিমাণ গতিশক্তি দেবে? গতিশক্তি দেওয়া রয়েছে, যে গতিশক্তি বের করার ফর্মুলা আমরা পূর্বে আলোচনা করলাম, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ বসবে, আর এম এর মান 22 কেজি, তাহলে 22, আর ভি আমাদের 5, তাহলে 5 5 25, 2 দিয়ে গুণ করে কাটাকাটি করলাম, 11 দোকানে 22, তাহলে 25 ইন্টু 11 করতে হবে, 5 11 55, 11 দোকানে 22 আর 5 27, তাহলে 275। আর এখানে শক্তির একক কি? গতিশক্তি এসআই একক লাগবে আমাদের, এসআই একক জুল, 275 জুল, অপশন। একটি পরিবাহী রোধ কিসের সাথে ব্যস্তানুপাতিক? তাই রোধ সংক্রান্ত পরিবাহীর একটা কনসেপ্ট রয়েছে, সেটা তোমাকে জানতে হবে। এটা মনে করো একটা তার, এর দুই পাশে একে বলা হয় ক্ষেত্রফল, ক্রস সেকশন এরিয়া, এটা লেন্থ। তাহলে পরিবাহী রোধ সংক্রান্ত একটা কম্বাইন্ড ফর্মুলা হলো আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। এ মানে হলো এই ক্রস সেকশন এরিয়াটা, আর এল মানে টোটাল লেন্থটা। তাহলে রোধের সঙ্গে এল এর সম্পর্ক হলো উপর উপর রয়েছে দেখো দুটো, তার মানে রোধের সঙ্গে লেন্থের সরল সম্পর্ক, আর রোধের সঙ্গে পার্শ্বতলের যে ক্ষেত্রফল রয়েছে তার ব্যস্ত সম্পর্ক, ক্রস সেকশন এরিয়া। এখন কোশ্চেন দেখো কি বলছে, একটি পরিবাহী রোধ কিসের সঙ্গে ব্যস্ত থাকে? তাই রোধের সঙ্গে ব্যস্ত থাকে কি? ক্রস সেকশন এরিয়াটা, ক্রস বিয়োগের ক্ষেত্রফল, তার মানে অপশন সি হবে এর সঠিক উত্তর। রোধের এসআই একক হলো ওহম। আর এখানে যে রোটা দেখতে পাচ্ছ, রোকে বলা হয় রোধাঙ্ক, রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার।
নেক্সট কোশ্চেন, থাইরক্সিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি অপরিহার্য? আয়োডিন। থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান হলো আয়োডিন। এই যে থাইরক্সিন হরমোন থাইরয়েড থেকে নির্গত হয়। থাইরয়েড হলো আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, অন্ধকোষা গ্রন্থি। এই যে থাইরক্সিন হরমোনের উপাদান হলো আয়োডিন, আর থাইরক্সিন হরমোনের ফলে আমাদের কি কি রোগ হয়? থাইরক্সিন মেইন রোগ হলো গয়টার। গয়টারের বিভিন্ন ভাগ রয়েছে, একটা হলো সাধারণ গয়টার, আর একটা বিস্ফোরিত চোখ সহ গয়টার। সাধারণ গয়টার যখন বলবো আমরা সেটার তখন কি থাইরক্সিনের কম ক্ষরণের ফলে হয় সাধারণ গয়টার। আর বিস্ফোরিত চোখ সহ যখন গয়টার হবে তখন থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ হবে। বিস্ফোরিত চোখ সহ গয়টার অধিক ক্ষরণের ফলে হয় থাইরক্সিন। আর গয়টার হলে গলা ফুলে যাবে, গেল এতটুকু বোঝা গেল। আর এখানে দেখো সোডিয়াম এবং পটাশিয়াম রয়েছে, আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম হলো আমাদের হাড়, যে বোন রয়েছে, বোনের উপাদান ক্যালসিয়াম এবং ফসফরাস। নেক্সট কোশ্চেন, গাছের কাণ্ড মূলের ঘের কি কারণে বৃদ্ধি পায়? মানে পাশের যে অংশটা কি কারণে বৃদ্ধি পায়? এই সঠিক উত্তর পার্শ্বীয় ভাজক কলার জন্য। আর ভাজক কলা মেনলি উদ্ভিদের বিভিন্ন অংশে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। অগ্রস্থ ভাজক কলা কিন্তু অগ্রভাগের বৃদ্ধি ঘটায়, আসলে দুই পাশের বৃদ্ধি ঘটাবে পার্শ্বস্থ ভাজক কলা, পার্শ্বীয় ভাজক কলা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি কেরোসিন তেলে সংরক্ষণ করা? এই কোশ্চেনের অ্যান্সার পূর্বে বলেছি, অপশন সি হবে সোডিয়াম। সোডিয়াম কি হয়? কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, কারণ কি সোডিয়াম বাতাস জলীয় বাষ্প পাবে, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করবে, ফলে বিস্ফোরণ ঘটতে পারে, এই জন্য কেরোসিন তেলে সোডিয়ামকে ডুবিয়ে রাখা হয়। নেক্সট কোশ্চেন, তাপমাত্রাকে সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে এটা সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক জানতে হবে। সেই সম্পর্কটা হলো টি ইকুয়াল টু টি ডিগ্রি, এটা সেন্টিগ্রেড প্লাস 273 যোগ করতে হবে। এই যে বড় টিটা দেখছো এটাকে বলা হয় কেলভিন স্কেলে পার্ট। এবার তোমাকে একটা উদাহরণ দেই, মনে বললো -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি নির্ণয় করো এটা ইকুয়াল টু কত কেলভিন। তাহলে মানে আমাকে সেন্টিগ্রেড থেকে কেলভিন স্কেলে আনতে হবে, এই জন্য তোমাকে তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কেলভিন স্কেল মানে বড় টিটা আমাকে বের করতে হবে, তাহলে 273 এর সঙ্গে -273 যোগ করতে হবে, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 যদি যোগ করি আমাদের অ্যান্সার কত হবে? 0 কেলভিন। তার মানে বোঝা গেল -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 0 কেলভিন। এইভাবে কনভার্সন হয়। উল্টাটা আমরা করতে পারি। তাহলে এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডটা এখানে লিখলাম, এটা হলো পরম উষ্ণতা। তার মানে কি করতে হলো? সেন্টিগ্রেড থেকে কেলভিন আনার জন্য আমরা কি করলাম? 273 যোগ করলাম, দেখো কোন অপশনে যোগ রয়েছে, গুণ করলাম, যোগ করলাম, ভাগ করলাম, বিয়োগ করলাম। অপশন বি হবে সঠিক উত্তর। নিচের কোনটি প্রকৃতিতে এককভাবে ঘটে না? এর সঠিক উত্তর হবে অপশন বি বল। কারণ কি জাড্য, কোনো বস্তু স্থির রইলো বাইরের থেকে, মানে জাড্য বলতে ধর্ম, ভর রিলেটেড ধর্ম, কোনো বস্তু স্থির থাকার যে প্রবণতা বা চলার প্রবণতা সেটাকে বলা হয় জাড্য। আর দেখো বল মানে কি? কোনো বস্তুর উপর যা প্রয়োগ করবো যার ফলে বস্তু সরে, প্রয়োগ করার পর বস্তুটা আগাবে, তখনই বলবো বল। মানে এটা ডিপেন্ডেন্টের ঘটনা এককভাবে ঘটছে না, তাই জন্য এখানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বায়োগ্যাস প্লান্টে নিচের কোন গ্যাস উৎপন্ন হয় না? বায়োগ্যাস প্লান্টে উৎপন্ন হয় না কোন গ্যাস? অপশন এ হবে সঠিক উত্তর, কার্বন মনোঅক্সাইড গ্যাস বায়োগ্যাস প্লান্টে উৎপন্ন হয় না। তাহলে মানে জল উৎপন্ন হয়, CH4 মিথেন উৎপন্ন হয় এবং কার্বন ডাই গ্যাস উৎপন্ন হয়। তাহলে CH4 কে বলা হয় মাস গ্যাস। বিভিন্ন জলা জায়গায় এই গ্যাসটি দেখতে পাওয়া যায়, এই জন্য এই গ্যাসকে বলা হয় মাস গ্যাস, মিথেনকে। ক্লোরিন গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়, তার মানে ক্লোরিন গ্যাস হলো ব্লিচিং পাউডারের একটা উপাদান। ব্লিচিং পাউডারের সংকেত হলো CaOCl2, মানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। এটা হলো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম, আর এটা হলো সংকেত CaOCl2। তাহলে ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিনের উপাদান রয়েছে। আমরা দেখো কোনো জায়গায় ব্লিচিং ছিটানো হলো, কিছুক্ষণ পর এখানে ঝাঁঝালো গন্ধ বের হয়, কারণ কি ওর মধ্যে ক্লোরিনের উপাদান কি দেওয়া রয়েছে। আশা করি বোঝা গেল। এখান থেকে কোশ্চেন আছে যে কাপড় কাচার সোডার সংকেত কি? কাপড় কাচার সোডা বা কাপড় কাচার পাউডারের জন্য এর সঙ্গে সোডিয়াম কার্বনেট Na2CO3। আর বেকিং সোডা বা বেকিং পাউডার যদি আমরা বলি, যেটা খাবার প্রস্তুত করতে, ফুড মানে পাউরুটি প্রস্তুত, কেক প্রস্তুত করতে ব্যবহার করা হয়, সেই সংকেত হলো NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এটা সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। যখন এইচ থাকবে তখন বুঝতে পারে বাই রয়েছে, আর খালি এইচ কিন্তু নেই এটাতে, এটা সোডিয়াম খালি কার্বনেট, বাইটা বাদ যাবে।
আর সোডিয়াম বাইকার্বনেট বি, বি ফর বেকিং, এভাবে মনে রাখো। নেক্সট কোশ্চেন, যদি ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36 হয় তাহলে এর বৈদ্যুতিন সীমাবিন্যাস কত হবে? মানে কি, মানে করো আমার অক্সিজেনের পরমাণু সংখ্যা হলো 8, ঠিক আছে, তাহলে প্রথম কক্ষে এরকম অক্সিজেন থাকে, বিভিন্ন কক্ষে ইলেকট্রন গুলো অবস্থান করে, আর মাঝখানে থাকে নিউট্রন আর প্রোটন, আর বাইরে থাকে ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে 2টো থাকবে, তারপরে কক্ষে থাকবে 6টা, 1 2 3 4 5 6। আর কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে এই জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটাকে বলা হয় 2n²। তাহলে n ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে প্রথম কক্ষ, তাহলে সর্বোচ্চ কতগুলি থাকতে পারে, n এর জায়গায় 1 বসাবো আমরা, তাহলে 2 কে 2। n ইকুয়াল টু 2 বসাও, তাহলে 2 দোকানে 4, তার মানে 4 দোকানে 8, 4 দোকানে 8, মানে 2 নম্বর কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। একই রকম ভাবে 3 নম্বর কক্ষে 2 × n², 3 3 9, 9 দোকানে 18টি, এইভাবে। তাহলে এই যে 2n² ফর্মুলাটা এখান থেকে এসেছে, আর এখান থেকে বলছে পরমাণু মানে কোন কক্ষে কতগুলি থাকবে ইলেকট্রন, সেটা এই ফর্মুলা অনুযায়ী হয়। কিছু একটা ব্যতিক্রম রয়েছে এর মধ্যে, সেটা বলছি না এখন। যদি ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36 হয়, তাহলে 36 হলে কিরকম হওয়া উচিত? তাহলে প্রথম কক্ষে 2টো থাকা উচিত, তারপরে কক্ষে 8টা থাকা উচিত, 8 2 10, তারপর কক্ষে 18টা থাকবে, তাহলে 8 2 10 আর 18, 10 আর 18 28 হলো, তাহলে বাকি থাকবে আর 8টা। তাহলে অনুযায়ী অপশন বি হবে সঠিক উত্তর। ধাতবগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি প্রদান করে? লবণ ও ক্ষার প্রদান করে। একটা উদাহরণ, এই টাইপের অঙ্কে একটা উদাহরণ দেবে। একটা ধাতুর উদাহরণ নিলাম, Na, সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের সঙ্গে একটা অ্যাসিডের বিক্রিয়া করে দাও, NaCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? NaCl উৎপন্ন হবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে। NaCl কি হলো? একটা লবণ উৎপন্ন হলো। তাই লবণ কেমন করে পেলাম? একটা ধাতু, এই সোডিয়াম একটা ধাতু, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করালাম, তাহলে ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন হলো, তার মানে কি লবণ এবং কি ক্ষার উৎপন্ন হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। নিচের কোন বিবৃতিটি সঠিক? চাপ হ্রাসের সাথে বরফের, এটা বরফের গলনাঙ্ক হ্রাস পায়, সরি কোন বিবৃতিটি বেঠিক, না কোনটি ভুল? তাই চাপ হ্রাসের সাথে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, তরলের ফোঁটাগুলির গোলাকার আকৃতি তরলগুলির পৃষ্ঠটানের বৈশিষ্ট্যের কারণে হয়, বাষ্পায়ন শুধুমাত্র তরলের পৃষ্ঠে সঞ্চালিত হয়, উচ্চ উষ্ণতায় কম পরিমাণে চাপের কারণে উচ্চ তরল কম তাপমাত্রায় ফুটে থাকে। এর সঠিক উত্তর হবে প্রশ্ন অনুযায়ী অপশন এ। তার মানে এই 1 নম্বর অপশন নিয়ে আগে ডিসকাশন করছি, চাপ হ্রাসের সাথে বরফের গলনাঙ্ক বৃদ্ধি, বরফের গলনাঙ্ক হ্রাস পায়। আচ্ছা, চাপ যদি আমরা বৃদ্ধি করি, বরফের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক কিনা? কিন্তু এখানে বলছে চাপ হ্রাসের সাথে গলনাঙ্ক কি হ্রাস পায়, চাপ হ্রাসে, সরি চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক হ্রাস পায়, একটু ভুল বলে দিলাম, গলনাঙ্ক হ্রাস পায়। তাহলে প্রশ্নে দেওয়া রয়েছে অপশনের মধ্যে চাপ হ্রাসের সাথে গলনাঙ্ক হ্রাস পায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, কিন্তু সরল সম্পর্ক ব্যাপারটা দেওয়া রয়েছে, তার মানে কি এই নম্বরটা ভুল। তাহলে এই কনসেপ্টটা কোথায় ইউজ হয়? দেখো, আমরা যদি দুটো বরফ নেই, বরফ দুটোকে একসঙ্গে চাপা দিয়ে ঝরে নেই, দুটো বরফকে একসঙ্গে কি অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ কি চাপ দেওয়া দিলাম, চাপ দেওয়ার ফলে কি হলো, গলনাঙ্কটা কি হবে, কমে যাবে, বরফ ডিগ্রি কমে আসবে, এই জন্য কি দুটো বরফ কি গলনাঙ্ক কমে যাবে, দুটো জয়েন্ট হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে আলাদা করে দিলে আলাদা। তারপরে কি বলো, তরলের ফোঁটাগুলি গোলাকার আকৃতি তরলগুলি পৃষ্ঠতলের বৈশিষ্ট্যের কারণে হয়। যেমন বৃষ্টি পরে, বৃষ্টির ফোঁটাগুলো আমরা দেখতে কিরকম মনে হয়, গোল 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 গোল। তারপরে কলের ফোঁটা থেকে জল পড়ছে, সেগুলো দেখতে গোল গোল মনে হবে। এই ঘটনাকে কেন গোল হয়? কারণ কি কোনো পদার্থ তার সর্বনিম্ন আকার ধারণ করতে, কোনো পদার্থের সর্বনিম্ন আকারটা একমাত্র গোলীয় আকারে কি হয়। এই ঘটনা থেকে এই যে একটা বল ক্রিয়া করে একটা গোল হচ্ছে, এই যে ঘটনা ঘটে বলে পৃষ্ঠটান। তাই তরলের ফোঁটাগুলি গোলাকার আকৃতির হওয়ার কারণ হলো পৃষ্ঠটান জনিত কারণ। তার মানে কি অপশন বিটা ঠিক রয়েছে। তারপরটা বলে বাষ্পায়ন শুধুমাত্র তরল পৃষ্ঠে সঞ্চালিত হয়। মানে একটা পাত্রে জল নিলাম, জলটা কি হবে, সূর্যের তাপে বা তাপে কি বাষ্পীত হবে। বাষ্পায়ন সবসময় মনে হবে তরলের উপরি পাত থেকে হয়, আর স্ফুটন হয় সমগ্র পাত থেকে। বাষ্পায়ন তরলের পৃষ্ঠে সঞ্চালিত হয়, ঠিক আছে। উচ্চ উষ্ণতায় কম বায়ুমণ্ডলীয় চাপের কারণে উচ্চ তরল কম তাপমাত্রায় ফুটছে, এটা পাহাড়ের ঘটনা বলছে। যদি মনে করেন একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে যদি আমি কোনো বস্তু রান্না করি তাহলে কি হবে, সিদ্ধ হতে কম সময় লাগবে না বেশি লাগবে? এটা আমি এখন ডিসকাশন করবো, এটা ডিসকাশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পাহাড়ে উঠবো যখন, পাহাড়ে বায়ুর চাপ কম হবে, ক্লিয়ার। আর বায়ুর চাপ যখন কম হবে, বায়ুর চাপ কম মানে তাহলে কি স্ফুটনাঙ্ক কি হবে, স্ফুটনাঙ্ক এটা বলছি, স্ফুটনাঙ্কও কি হ্রাস পাবে। তাহলে জল কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটতে শুরু করে, কিন্তু জল কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কম উষ্ণতায় ফুটবে, এর জন্য রান্না হতে বেশি সময় লাগবে।
এটাই কারণটা কেন, যেখান থেকে এইভাবেও কিন্তু জিজ্ঞাসা করে পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কেন? কারণ হলো এটা চাপ রিলেটেড ঘটনা। চাপ কি হবে? কম থাকে, চাপ কমার জন্য কি স্ফুটনাঙ্ক কমে যায়, আর স্ফুটনাঙ্ক কি 100 জল ফুটে বাষ্পে পরিণত হয়, স্ফুটনাঙ্ক ফুটতে শুরু করে জল, কিন্তু তার চেয়ে কম উষ্ণতায় ফুটে। এর জন্য কি রান্না হতে বেশি টাইম লাগে, এই হলো কারণ। আর প্রেসার কুকারে ঠিক তার উল্টো কনসেপ্ট ইউজ হয়। প্রেসার কুকারের ক্ষেত্রে আমরা কি করি, চাপ বেশি হয়, চাপ বাড়লে পরে কি হয়, স্ফুটনাঙ্ক বাড়ে, এবং কি জলকে 100 ডিগ্রি সেলসিয়াস বেশি উঠে জল ফুটে বাষ্পে পরিণত হয়, ফুটতে শুরু করে, এই জন্য তাড়াতাড়ি কি রান্না হয় প্রেসার কুকারে। ঠিক এটা তার উল্টা কনসেপ্ট। আজকের ক্লাসে এই 29খানা কোশ্চেন ছিল, আমরা ডিটেলস আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে, সকলেই এই ক্লাসগুলি উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।